যে একজন হ্যান্ড রাইজ করছেন, কিছু বললে বলেন। হ্যান্ড রাইজ করছেন যে, আপনি কিছু বললে বলতে পারেন। যে স্ক্রিন দেখা যাচ্ছে কিনা একটু জানাবেন। স্ক্রিন কি দেখা যাচ্ছে? দেখা যায়। আচ্ছা, আমরা গতকালকে পড়ছি হরফের পরিচয়। যারা গতকাল ক্লাস করছেন তারা সকলেই জানেন, গতকালকে আমরা হরফের পরিচয় পড়ছি। আজকে হরফের পরিচয় থেকে আরেকটু গভীরে পড়তে হবে। হরফের পরিচয়ের মধ্যেও আমরা গতকালকে পড়ছি হরফ চেনার জন্য। আশা করি আজকে আমরা কোনটা কোন হরফ এটা ভালো মতো জানি, কোন হরফের নাম কি, কোন হরফ উচ্চারণ কেমন হবে, এগুলো আমরা জানি। এখন আমরা আজকে এই হরফগুলো কোন জায়গা থেকে উচ্চারণ হবে এগুলো নিয়ে কিছু আলোচনা করব। এই হরফগুলো উচ্চারণের প্রত্যেকটা হরফের এক একটা স্থান আছে। মাইক্রোফোন অফ করি, রাসেল ভাই আপনার মাইক্রোফোনটা অফ করবেন ভাই। প্রত্যেকটা হরফের নিজস্ব মাখরাজ আছে, উচ্চারণের স্থান আছে। তো উচ্চারণের স্থানকে আরবিতে মাখরাজ বলা হয়। উচ্চারণের স্থানকে কি বলা হয়? সবাই বলেন। মাখরাজ বলা হয়। আরবিতে মাখরাজ বলা হয়। জি, উচ্চারণের স্থানকে মাখরাজ বলা হয়। যেমন আমার হামজা হরফটা ঠিক কোন জায়গা থেকে উচ্চারণ হবে? মুখের যে কোনো জায়গা থেকে যদি হামজা উচ্চারণ করেন, পরিপূর্ণভাবে হামজা উচ্চারণ হবে না। আইন, আইন গলার ভিতর থেকে। এখন যদি আপনি এটাকে বাইরে থেকে উচ্চারণ করেন, আইন, উচ্চারণ হবে না। এই কারণে যার যেই মাখরাজ, আমাদের সেই মাখরাজ অনুযায়ী করতে হবে, উচ্চারণ করতে হবে। মাখরাজের বাইরে গিয়ে যদি উচ্চারণ করেন, তাহলে ওই মাখরাজ উচ্চারণের ভুলের কারণে হরফ ভুল হয়ে যাবে। যার যেই মাখরাজ, তাকে সেই মাখরাজ থেকে উচ্চারণ করা আবশ্যক। আমরা আজকে, গতকালকে আমরা এগুলো কিছুটা শিখছি যে আইন ডাবায় উচ্চারণ হবে, হা ডাবায় উচ্চারণ হবে, হামজা ভাষায় উচ্চারণ হবে, হা ভাষায় উচ্চারণ হবে। এগুলো আমরা মৌখিকভাবে শিখছি, কিন্তু আজকে আমরা একদম গভীর থেকে, মানে এক্স্যাক্টলি কোন জায়গা থেকে উচ্চারণ হবে এই জিনিসটা শিখবো। তো আমরা কোন জায়গা থেকে আহ হরফটা উচ্চারণ করলে আমাদের হরফটা পরিপূর্ণ ঠিকভাবে হইল, এটা নিজে নিজে যাচাই করতে পারবেন যদি আপনারা এই জিনিসগুলো জানেন। মাখরাজের মানে আরবি হরফ যে উচ্চারণের স্থান, এই উচ্চারণের স্থান মোট 17 জায়গা থেকে। এই উচ্চারণের স্থান মোট 17টি। উচ্চারণের স্থান কয়টি বলেন? 17টি। আরবি হরফ উচ্চারণের স্থানকে মাখরাজ বলে। মাখরাজ মোট হলো 17টি। এই 17টি মাখরাজ যদি আপনার জানা থাকে, তাহলে আপনি নিজে নিজেই আন্দাজ করতে পারবেন, নিজে নিজেই বুঝতে পারবেন যে আপনার হরফ কি
ঠিক জায়গা থেকে উচ্চারণ হচ্ছে কিনা। আপনার কোনো শিক্ষক দরকার হবে না, আপনি নিজেই বুঝতে পারবেন যে আমার হরফটা এই জায়গা থেকে উচ্চারণ হয়েছে কিনা, এই হরফের মাখরাজ তো এই জায়গায়, আমি হরফটা আহ ওই জায়গা থেকে উচ্চারণ করলাম কিনা। যদি না করি তাহলে আমার হরফ উচ্চারণটা হয় নাই। আচ্ছা, আমাদের প্রথম যে মাখরাজ, প্রথম তিনটা মাখরাজ একই সিরিয়ালে, পাঁচটা মাখরাজ একই সিরিয়ালে। দেখেন, প্রথম মাখরাজ আছে হলকের শুরু হইতে হামজা হা। হলকের শুরু কোনটা? হলকের শুরু হলো আমাদের গলার একদম শেষ ভাগ, গলার শেষ ভাগ। পুরুষের একটা উঁচু হাড় থাকে গলায়, এই হাড়ের নিচ থেকে মানে গলার শেষ ভাগ, এটা হলো হলকের শুরু। মানে গলার শেষ মানে হলকের শুরু। হলকের শুরু আমরা এরকম ভাববো না যে জিহ্বার পরে যে অংশ, মানে গলার শুরু মানে হলকের শুরু না। হলকের শুরু হলো গলার শেষ, গলার শেষ থেকে নিয়ে হলকের শুরু হয়, উল্টো দিক থেকে। হলকের শুরুর স্থান হলো হামজা হা, হামজা হা। তো হলকের শুরু থেকে আপনি উচ্চারণ করেন, ওই জায়গা থেকে বের করেন হামজাকে, হামজা, 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 হা, 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 হা। আচ্ছা, সবাই কি স্ক্রিন দেখতে পাচ্ছেন কিনা? আমার এই স্ক্রিনটা আপনারা দেখতে জি পাচ্ছেন কিনা হুজুর, সবাই? দেখতে পাচ্ছি। আচ্ছা, হামজা হা, একদম নরম করে উচ্চারণ করবেন। হামজা হা, হামজা হা। এ হলো হলকের শুরু, একদম শুরু থেকে, মানে গলার শেষ। গলার শেষ মানেই হলকের শুরু, গলার শেষ মানেই হলকের। আমি বাংলায় বোঝাচ্ছি কারণ আপনারা যেভাবে বুঝবেন আমার সেভাবে বুঝাইতে হবে। হ্যাঁ, বইয়ের ভাষায় পড়াইলে বুঝবেন না, এই কারণে বাংলার দিক দিয়ে বেশি কথা খরচ করতেছে আর কি। হলকের শুরু হইতে উচ্চারিত হয় হামজা হা, হামজা হা। আমার সাথে সাথে উচ্চারণ না করলে হবে না। হামজা হা, হামজা হা। এই দুইটা হরফ হলকের শুরু থেকে উচ্চারিত হবে। এরপরে আসেন ২ নং মাখরাজ। ১ নং গেল, ১ নং-এ কি পড়ছি? হলকের শুরু হইতে। ঠিক ওই হলকের জায়গা থেকেই, হলকের মধ্যখান হইতে মানে গলার মাঝখান থেকে, গলার মাঝখান থেকে এখন উচ্চারণ করেন আইন হা, আইন হা। এটা হচ্ছে গলার মাঝখান থেকে নিয়ে। তো গলার মাঝখানে আপনার, গলার মাঝখান থেকে নিয়ে যদি আইন উচ্চারণ করতে পারেন তাহলে বুঝবেন যে আমার আইন উচ্চারণ হয়েছে। আ তই না, আ তই না, আ তই না। যদি এরকম হয় আ তই না, আ তই না, আমরা সবসময় বেসিক্যালি এইভাবে উচ্চারণ করি আ তই না, ইন্না আ তই না। একটা হরফ কিন্তু টোটালি বাদ পড়ে গেছে। আ তই না বলার কারণে একটা হরফ কিন্তু টোটালি বাদ পড়ে গেছে। ইন্না আ তয়নার এক অর্থ, আর আ তয়নার আরেক অর্থ। এই কারণে আ তয়না, আ তয়না দুইটার পার্থক্য বুঝতে হবে। যদি আপনি আইনকে বাদ দিয়ে উচ্চারণ করেন তাহলে আপনার এই শব্দটা কিন্তু ঠিক থাকলো না। শব্দ ঠিক না থাকার কারণে অর্থের পরিবর্তন হয়ে গেল। অর্থ ঠিক না থাকার কারণে আপনি নামাজের মধ্যে ভুল পড়লেন, নামাজে ভুল পড়ার কারণে আপনার নামাজই হইল না। নামাজ ভঙ্গ হওয়ার প্রথম কারণই হলো নামাজে অশুদ্ধ পড়া। এ কারণে খুব সাবধান, মাখরাজ যথাস্থান থেকে আদায় করা জরুরি। তো হলকের মধ্যখান হইতে আইন হা, আমার সাথে সাথে বলেন আইন হা, আইন হা, আইন হা, আইন হা। হ্যাঁ,
সবাই আমার সাথে সাথে বলবেন, আইন হা, আইন হা, আইন হা। তো এখন হলক দুইটা ধাপ গেল, সরি, হলকের প্রথম মাখরাজ হলকের শুরু মানে গলার শেষ থেকে একদম বুকের উপর থেকে, হামজা, হামজা, হা। 2 নম্বর মাখরাজে পড়লাম ওই হলকের মধ্যখান থেকে, আইন হা, আইন হা। হরফগুলোকে সময় নিয়ে উচ্চারণ করবেন, ধীরে ধীরে উচ্চারণ করবেন। গতকালকে আমি পড়ানোর পরে যারা যারা পড়া বলছেন, তারা মানে পড়া বলছেন না দৌড়াইছেন, হ্যাঁ, আহ, এরকম ভাবে না, দৌড়ানো যাবে না, ধীরে স্থিরের সাথে পড়তে হবে। প্রত্যেকটা হরফকে সুন্দরভাবে প্রত্যেকটা হরফকে সুন্দরভাবে আদায় করে পড়তে হবে। প্রত্যেকটা হরফ যার যথাস্থান, যেখানে যার মাখরাজ, তার মাখরাজ সেখান থেকে উচ্চারণ করতে হবে। যদি ধীরস্থির সাথে আদায় করেন, প্রথম প্রথম আপনি আস্তে আস্তে আদায় করলে আপনার হরফ উচ্চারণটা সহজ হবে, মানে আপনি হরফ উচ্চারণ করতে পারবেন, পরবর্তীতে তাড়াতাড়ি পড়তে পারবেন। কিন্তু প্রথমে যদি আপনি তাড়াতাড়ি শুরু করেন, তাহলে কিন্তু হরফ মাখরাজ থেকে উচ্চারণ শিখবেন না। তো প্রথমে মাখরাজ থেকে শিখতে হইলে হরফকে সময় নিয়ে নিয়ে উচ্চারণ করতে হবে। সময় নিয়ে কিভাবে উচ্চারণ করবেন? আইন হা, আইন হা, এইভাবে, আইন হা, এইভাবে না, আইন হা, এইভাবে আস্তে আস্তে ধীরে স্থিরের সাথে। এরপরে 3 নং মাখরাজ, হলকের শেষ হইতে উচ্চারিত হয় গইন খ। তো হলকের শেষ কোনটা? হলকের শেষ কোনটা কেউ বলতে পারবেন? স্যার, হুজুর ওই যে গলার নিচের যে টিবিটা আছে, টিবিটার একদম শেষ প্রান্ত থেকে। মানে গলার শুরু? যে- মানে গলার শুরু, এখান থেকে তো শুরু, ওইটা শেষ প্রান্ত থেকে স্যার। না না না, এই তো ধরতে পারেন নাই। গলার শুরু মানে হলো হলকের শেষ। বলেন, হলকের শেষ গলা কোনটা? গলার শুরু মানে, গলার শুরু মানে হলকের শেষ। হ্যাঁ হ্যাঁ, গলা উল্টা, গলা ও আর আচ্ছা হলক আচ্ছা। দুটো উল্টা জিনিস। হলক হলো গলার শুরু থেকে শেষ প্রান্ত, আর গলার শেষ যেটা ওইটা হলো হলকের শুরু। মধ্যখান তো মধ্যখানে, দুপক্ষ সমান, কিন্তু হলকের শুরু হলো গলার শেষ যেটা, ওইটাতে হলো হলকের শুরু। আর গলার শেষ যেটা ওইটা হলো হলকের, সরি, গলার শেষ যেটা ওখান থেকে হলকের শুরু, আর গলার শেষ যেটা ওইখান থেকে হলকের শুরু। তাহলে হুজুর এই যে টিবিটার সাথে থেকেই উচ্চারণ হবে, এই যে আমাদের যে গলার নিচে যে উঁচু জায়গাটা, ওই জায়গা থেকেই শুরু হবে, ওটা শেষ প্রান্ত। হ্যাঁ, পুরুষের গলার যে উঁচু স্থান, উঁচু স্থান থেকে নিচে গিয়ে আপনাদের আমি যদি একটু দেখাই, দাঁড়ান একটু 1 মিনিট, তো বুঝতে পারবেন। আহ, দেখা যাচ্ছে? জি, দেখা যাচ্ছে। এই যে দেওয়া আছে, দেখেন 3টে পয়েন্ট দেওয়া আছে না, লাল পয়েন্ট? দেওয়া আছে। হ্যাঁ, এই 3টে লাল পয়েন্টের বড় যে পয়েন্টটা দেওয়া, ওইটা হলো হ্যাঁ হলকের শুরু। হ্যাঁ বুঝতে পারছেন? মানে গলার শেষ কিন্তু হ্যাঁ, এটা। বুঝতে পারছি। এটা হচ্ছে হলকের শুরু। এই শুরু থেকে উচ্চারণ হইতেছে কি? হামজা, হা। হামজা হা। এরপরে তার উপরে যে ছোট একটা বল পয়েন্টের মতো উঁচু, যে গলার হাড়ের স্থানে দেখেন, ওইটা হচ্ছে হুম। আইন হা। ঠিক আছে? আইন হা। হ্যাঁ, জি। এরপরে গিয়ে দেখেন লাস্টে একটা জিহ্বার গোড়ার কাছে একটা ইয়ে আছে,
আচ্ছা। পয়েন্ট। ওই পয়েন্ট থেকে হলো 3 নম্বর মাখরাজ, জি। যেটা হলো হলকের শেষ। শেষ। হলকের শেষ থেকে নিয়ে পারলে আপনারা একটু এটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন যে হলক কোনটা শুরু কোনটা শেষ। তো লাস্টের যে পয়েন্টটা ওইটা হলো গইন খ উচ্চারণ হয় ওখান থেকে, ওইটা হলো হলকের শেষ। তো এই হলো কথা। এই কারণে জিজ্ঞাসা করছে যে আপনারা হয়তো এটা উল্টায় পাল্টায় ফেলবেন। আচ্ছা, স্ক্রিনশট নেওয়া হয়েছে সবার? আচ্ছা, আমরা পরবর্তীতে আসি। তা হলক আমরা চিনলাম পরিপূর্ণভাবে। আর হলক নিয়ে কারো কোনো প্রশ্ন আছে কিনা? হলক চেনেন নাই বা বোঝেন না এমন কেউ আছেন? হলক চেনেন নাই বা বোঝেন নাই এমন কেউ আছেন কিনা? হাত তুলতে পারেন। হলক চিনেন নাই বা বোঝেন নাই, সবাই বুঝছেন হলক? জি হুজুর। আচ্ছা, এরপরে আসি। জিহ্বার গোড়া তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে। জিহ্বার গোড়া, জিহ্বার গোড়া আমরা সবাই চিনি। জিহ্বার গোড়া কোন জায়গায়? নাকি এটা নিয়ে সমস্যা আছে? জিহ্বার গোড়া কি দেখায় দেওয়া লাগবে? না না, চিনি হুজুর। জিব্বার গোড়া। আচ্ছা, জিহ্বার জি গোড়া। হুজুর, দেখাই দেন। আচ্ছা, জিহ্বার গোড়া তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগান। জিহ্বার গোড়া তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগান। উপরে একটা তালু আছে, মানে আপনাদের গালের মধ্যে দেখবেন একটা ছাদ আছে, যার গালে ছাদ নাই বুঝবো সে মানুষ না। হ্যাঁ, সবার জিহ্বার উপরে একটা ছাদ আছে। ওই জিহ্বার গোড়ার উপরে বরাবর উপরে যে তালু, ওই তালুর সাথে জিহ্বার গোড়া লাগান। লাগানোর পরে উচ্চারণ করেন কফ, কফ, কফ। জিহ্বার গোড়া তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে উচ্চারিত হবে কি? কফ, কফ। সময় নিয়ে 3 আলিফ পরিমাণ টানবেন এক একটা হরফ। কফ, কফ। এরপরে আসেন 5 নং মাখরাজ। জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়িয়ে তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয় কাফ। তো জিহ্বার গোড়া আমরা চিনছি সবাই, জিহ্বার গোড়া চিনছি। তো ওই জিহ্বার গোড়া থেকে সামান্য একটু আগে আইসা তারপরে আপনারা উচ্চারণ করবেন ওই একই নিয়মে। জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়িয়ে, মানে জিহ্বার গোড়া থেকে একটু সামনে আগায় এসে যে অংশটা, ওই অংশটাকে তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাবেন। তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাবেন। লাগানোর পর উচ্চারণ করবেন কাফ, কাফ। আমরা বাংলা যেমন ক উচ্চারণ করি ঠিক একই জায়গা থেকে, একই মাখরাজ থেকে ক, 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 কাফ, ক, কাফ, ক, কাফ। একই মাখরাজ, এটা সহজ, খুব সহজ। আচ্ছা, এরপরে 6 নং মাখরাজ। জিহ্বার মধ্যখান, মানে আমরা জিহ্বা থেকে আবার আস্তে আস্তে আগাইতেছি। প্রথমে ছিলাম হলকের মধ্যে, হলক শেষ করে আমরা জিহ্বায় চলে এসেছি, জিহ্বা থেকে আবার আস্তে আস্তে আগাইতেছি। এখন আসি জিহ্বা থেকে, জিহ্বার মধ্যখান থেকে। জিহ্বার গোড়া দেখছি, জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়িয়ে সেটাও পড়লাম। এবার জিহ্বার মধ্যখান থেকে, জিহ্বার মধ্যখান থেকে উচ্চারণ হবে 3টি হরফ। জিহ্বার মধ্যখান তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে 3টি হরফ উচ্চারিত হয়, যেমন জিম, শিন, ইয়া। জিম, জিম। মুখটাকে সরাই দিবেন, জিম, জিম। মুখ ছড়াইয়া উচ্চারণ করবেন, জিম। শিন, শিন। শিনে বাতাস বের হবে, শিনে বাতাস বের হবে। শিন, ইয়া, ইয়া, ইয়া। হ্যাঁ, 6 নং মাখরাজ।
তো 7 নং মাখরাজ জিহ্বার গোড়ার কিনারা উপরের মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে। জিহ্বার গোড়ার কিনারা কোনটা? জিহ্বার গোড়ার যে কোনো কিনারা লাগাইতে পারেন, ডান কিনারাও লাগাইতে পারেন, বাম কিনারাও লাগাইতে পারেন। উপরের যে মাড়ির দাঁত আছে, মাড়ির দাঁত তো সবারই আছে আশা করি। এখানে মাড়ির দাঁত না এমন কেউ আছেন? না হুজুর, আছে মারির দাঁত। আছে? জি থাকলে তো হুজুর। উচ্চারণ করা সহজ, থাকলে তো পারবেন ইনশাআল্লাহ। যদি কারো মাড়ির দাঁত না থাকে, সে কিভাবে উচ্চারণ করবেন জানা নাই। যাই হোক, ওইটা কোনো মাখরাজের ভিতর নাই। সে মাজুর, সে যদি ভুলভাল ও উচ্চারণ করে তার জন্য সমস্যা নেই। জিহ্বার আগার কিনারা, সরি, জিহ্বার গোড়ার কিনারা, মানে গোড়া, জিহ্বার গোড়ার কিনারা, জিহ্বার গোড়ার কিনারা, এই মাখরাজের ভিতরেই পরিপূর্ণ ব্যাখ্যা দেওয়া আছে। যদি বুঝে পড়েন, আপনার আলাদা করে মুখস্থ করা লাগবে না, মাখরাজের ভিতরে পরিপূর্ণ ব্যাখ্যা দেওয়া। জিহ্বার গোড়ার কিনারা মানে জিহ্বার গোড়া কোন জায়গায়, আমি সেই জায়গায় নজর দিব। নজর দেওয়ার পরে ওই জিহ্বার গোড়ার কিনারায় কোন জায়গায়, মানে যে কোনো একটা পাশ, ডান পাশে হইতে পারে, বাম পাশে হইতে পারে, যে কোনো একটা পাশ, উপরের মাড়ির দাঁত, মানে জিহ্বার গোড়ার কিনারার কাছে তো মাড়ির দাঁতই থাকে, আলাদা করে তো মাড়ির দাঁত বলার দরকার হয় না, তারপরেও বলে দিছে আপনাদের সুবিধার্থে। জিহ্বার গোড়ার কিনারা, উপরের যে কোনো একটা মাড়ির দাঁত, ডান পাশে হইতে পারে, বাম পাশে হইতে পারে, মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া উচ্চারিত হবে বদ, 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 ওয়ালাদ-দল্লিন, 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 আদ, ইদি, উদু। হ্যাঁ, দদ, দদ কিন্তু 29টা হরফের মধ্যে সবচেয়ে কঠিন হরফ হলো দদ। অনেক বড় বড় কারি সাহেব, তাদেরও দদ উচ্চারণ হয় না। হ্যাঁ, আমারও দদ উচ্চারণ হয় না। হ্যাঁ, তো দদ কিন্তু অনেক কঠিন একটা হরফ। দদ উচ্চারণ খুব কেয়ারফুললি আদায় করবেন, কারণ প্রতি রাকাত নামাজ আমরা সূরা ফাতিহা পড়ি। সূরা ফাতিহার মধ্যে দদ আছে, গয়রিল মাগদুবি, এই জায়গায় একটা দদ, আলাইহিম ওয়ালাদ-দল্লিন আরেকটা দদ। হ্যাঁ, প্রতি রাকাতে 2 বার পড়া লাগতেছে, এই কারণে এটা সচরাচর সবসময় লাগে। দদ উচ্চারণ যেন দালের মতো না হয়ে যায়। ওয়ালাদ-দল্লিন, 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 বাংলা উচ্চারণ দিলে হবে না। ওয়ালাদ-দল্লিন, একটু মোটা করে উচ্চারণ করবেন। ওয়ালাদ-দল্লিন। এরপরে আসেন, জিহ্বার আগার কিনারা। 8 নং মাখরাজে জিহ্বার আগার কিনারা, আমরা জিহ্বার আগার কিনারা আসছি, প্রথমে পড়লাম গোড়ার কিনারা, 8 নম্বরে আগার কিনারা। জিহ্বার আগার কিনারা সামনের উপরের, সামনের উপরের 2 দাঁতের উপরের দাঁতের মাড়ির সঙ্গে লাগায়। এখানে আপনার সামনের উপরের দাঁতের মাড়ি বলছে কোনটা? এখন 2 দাঁত বলা হয় নাই কেন? 2 দাঁত বলা হয় নাই কারণ অনেকের, আপনারা মুরব্বী মানুষ, অনেকের সামনের দাঁত না থাকতে পারে। হ্যাঁ, সামনের দাঁত না থাকতে পারে, সে কেমনে উচ্চারণ করবে? সে তো মাড়ির সঙ্গে লাগাবে, দাঁতের সাথে তো সমস্যা নাই, সম্পর্ক নাই। পড়লে খালি দাঁতই পড়ে, মাড়ি তো আর পড়ে না। ওই দাঁতের মাড়ির সাথে লাগাবেন। মাড়ি বলতে আহ যে মাংসর ইয়াটা, স্তরটা দাঁতের সঙ্গে অ্যাডজাস্ট থাকে, ওইটা হচ্ছে মাড়ি। তো জিহ্বার আগার কিনারা সামনের উপরের দাঁতের মাড়ির সঙ্গে লাগিয়ে, লাম, লাম, লাম। আমরা বাংলায় ল যেমন উচ্চারণ করি, ঠিক সেম ক্যাটাগরি। ল, লাম, ল, লাম, ল, লাম, ঠিক একই। এরপরে জিহ্বার আগা তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয় নুন। জিহ্বার আগা তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয় নুন, নুন, নুন।
বাংলায় ন যেমন উচ্চারণ করি ঠিক একই জায়গা থেকে একই ভাবে উচ্চারিত হবে নুন। এটা কোনো পার্থক্য নাই। লাম নুন এগুলো সহজ। এরপরে আসেন 10 নং মাখরাজ, জিব্বার আগার পিঠ, মানে জিব্বার আগা তার উল্টা পিঠ যেটা আছে, উল্টা পিঠ তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে উচ্চারিত হবে র, 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 র। বাংলা র উচ্চারণ যেমন প্রায় ওই ক্যাটাগরির উচ্চারণটা, র, র। 11 নং মাখরাজ, জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয় ত, দাল, তা, ত, দাল, তা। আমরা গত ক্লাসে পড়াইছিলাম ত এবং তা এই দুইটা খুব কাছাকাছি হরফ। এখন পাইছেন কিনা যে কাছাকাছি, কত কাছাকাছি দেখছেন? একই মাখরাজ থেকে উচ্চারণ হইতেছে, এই কারণে এগুলো সমস্যা করে। একই মাখরাজ থেকে উচ্চারণ হচ্ছে দেখে এগুলো কাছাকাছি হরফ। একই মাখরাজ একই জায়গা থেকে উচ্চারণ হবে, একই ভাবে উচ্চারণ হবে, কিন্তু কোনোটা মোটা হবে, কোনোটা পাতলা হবে, কোনোটা চিকন হবে। তো জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে, মানে সামনের উপরের দুই দাঁত, সামনের উপরের দুই দাঁত কি সবার আছে? রাসেল ভাই আপনার সামনের উপরে জি দুই দাঁত হুজুর, আছে? আছে আছে জি হুজুর। আচ্ছা ঠিক আছে। সামনের উপরে দুই দাঁত থাকলে এই মাখরাজ থেকে উচ্চারণ করা কোনো ব্যাপারই না। জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগান, গোড়ার সঙ্গে লাগান মানে ওই দুই দাঁতের গোড়া, সামনের উপরে দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগান। লাগানোর পরে এখন উচ্চারণ করেন প, 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 দাল, 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 তা, তা, তা। দেখছেন একটা মোটা হয়েছে, একটা মাঝারি হয়েছে, আর একটা একদম চিকন হয়েছে। প, মোটা, প। একটু ঠোঁট গোল করলে মোটা হয়ে যাবে। প, ঠোঁট গোল করা উচিত না, তারপরেও আপনারা যেহেতু পারবেন না ঠোঁট গোল ছাড়া এখনই, আস্তে আস্তে শিখবেন, তারপরে মোটা করার জন্য গোল করা যাবে। প, দাল, দাল। এই দাল, তা, মানে পাতলা যে হরফগুলো আছে ওই হরফগুলো উচ্চারণ করার জন্য আপনার মুখ একদম আহ চিকন করে ফেলতে হবে। মুখ মুখ গোল রাখা যাবে না। দাল, দাল, তা, তা, তা। ব্যাস 11 নম্বর পর্যন্ত মাখরাজ গেল। এখন আসেন 12 নং মাখরাজ, জিহ্বার আগা সামনের নিচের দুই দাঁতের পেট ও আগার সঙ্গে লাগিয়ে, জিহ্বার আগা সামনের নিচের দুই দাঁতের পেট, দুই দাঁতের পেট কোনটা? জিহ্বার আগা সামনের নিচের, মানে নিচের যে দুই দাঁত আছে, সামনের নিচের দুই দাঁত, ওই দুই দাঁতের পেট অথবা আগার সঙ্গে লাগিয়ে উচ্চারিত হবে সদ। দেখেন আপনি লাগায় উচ্চারণ করে দেখেন হরফগুলো কত সুন্দর উচ্চারণ হয়। আপনি যখন বুঝবেন কোন জায়গা থেকে হরফ উচ্চারণ হবে, লাগাইতে পারলে আপনি পড়ার মজা পাবেন। দেখবেন যে অটোমেটিকলি মাখরাজ অনুযায়ী আদায় করলে আপনার হরফ আগে কেমন ছিল আর আজকে কেমন, কতটা ডিফারেন্স, কতটা পার্থক্য হয়ে যায়, নিজে নিজেই বিবেচনা করতে পারবেন। সদ, 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 মোটা করে সদ। সিন, 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 সিন। সদ, সদ মোটা করে, সিন পাতলা করে, সদ মোটা করে, সিন পাতলা করে। জা, 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 সদ, সিন, জা। আচ্ছা, জিহ্বার আগা 13 নং মাখরাজ, জিহ্বার আগা সামনে উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে, জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে, মানে জিহ্বার আগা আপনার সামনের উপরের দুই দাঁতের সঙ্গে লাগাইতে হবে। সামনের উপরের দুই দাঁত কোনটা?
সামনের উপরের দুই দাঁত আমরা যেখানে ত দালতা পড়ছি, এই আগের মাখরাজটা আমরা পড়লাম 11 নং মাখরাজে পড়লাম যে জিহ্বার আগা সামনের উপরের ওই উপরের দুই দাঁতের ওইটা পড়ছিলাম গোড়ার সঙ্গে লাগিয়ে, জিহ্বার আগাকে গোড়ার সঙ্গে লাগাইতে হবে। আর 13 নং মাখরাজে দেখেন জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে, জ, জাল, ফা, জ, জ, একটু মোটা করে, জাল, তার চেয়ে একটু নরম করে, সা, একদম পাতলা করে। এরপরে আসে 14 নং মাখরাজ। এখানে যেন জ, জাল, সা, এই জয়ের জায়গায় জাল পড়া যাবে না। জ এবং জাল দুইটা আলাদা জিনিস। আজ লামু, ইউজ লিমু, ইউজ লিমু, ইদা জা নাসরুল্লাহ, ইদা জা, এগুলো সাবধান। জয়ের জায়গায় জাল পড়া যাবে না, জালের জায়গায় জ পড়া যাবে না। এরপর নিচের ঠোঁটের পেট সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে ফা উচ্চারিত হয়। এই মাখরাজটা গতকালকে আমি বলে দিছিলাম। ফা, ফা, নিচের ঠোঁটের পেট সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগান। নিচের যে ঠোঁটটা আছে এই ঠোঁটটা উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগান। এখন উচ্চারণ করেন ফা, ফা, ফা। এরপর দুই ঠোঁট, এই দুই ঠোঁটও কিন্তু একটা মাখরাজ। এই দুই ঠোঁট থেকে এক মাখরাজে 3টে হরফ উচ্চারিত হয়। দুই ঠোঁটের ভেজা জায়গা হইতে, মানে দুই ঠোঁটের ভেজা স্থান, ভেজা স্থান যেটা দেখবেন ঠোঁটের কিন্তু পুরোটাই ভেজা না, ঠোঁটের পুরোটাই কিন্তু ভেজা না, ভেজা একটা স্থান আছে, ওই স্থান থেকে বা, ভেজা জায়গা থেকে বা, বা, দুই ঠোঁটের শুকনা স্থান হইতে মিম, মিম, শুকনা জায়গা থেকে, শুকনা বার মাখরাজে মিম উচ্চারণ করা যাবে না। মিম, মিম, মিম। দুই ঠোঁট গোল করে সামান্য খোলা রেখে উচ্চারিত হয় ওয়াও। দুই ঠোঁট গোল করে, ঠোঁট গোল হয়ে যাবে একদম। যারা ওই যে দেখছেন সুসোর মুখ যেমন থাকে, সুসু, ওই সুসোর মুখের মতো ওরকম চোখা হবে মুখ, ওয়াও। এরপর 16 নং মাখরাজ, মুখের খালি জায়গা হইতে মাদ উচ্চারিত হয়। বা, বি, বু। দেখেন মাদ মানে হলো, এটা আলাদা চ্যাপ্টার, এটা অনেক বড় চ্যাপ্টার, এটা পড়াবো ইনশাল্লাহ। মুখের খালি জায়গা হইতে মাদ উচ্চারিত হয়। এই মাদ মানে হলো যেমন ধরেন যে কোনো শব্দ তরঙ্গ, যেমন আ, যদি এরকম ডাকে আ, গান গাওয়ার সময় সুর দেন, ওই সুরগুলো যেখান দিয়ে বের হয় সেটা হলো কি গালের ফাঁকা জায়গা, মুখের যে ফাঁকা জায়গা, এখান থেকে সুরটা বের হয় বা আওয়াজটা বের হইলো বু, এটা কিন্তু মুখের খালি জায়গা থেকে বের হইতেছে, এটা একটা মাখরাজ। বা, বু, বি, মুখের খালি জায়গা হইতে মাদ উচ্চারিত হয়, মানে ওই ধ্বনি, মাদ মানে যে টানিয়া পড়ার যে ধ্বনিটা, সুর, ওইটা বের হয়। এরপর নাকের বাঁশি হইতে, 17 নং মাখরাজ, নাকের বাঁশি হইতে গুন্না উচ্চারিত হয়। আমরা গুন্নাও পড়াবো সামনে, শুধু একটু মাথায় রাখবেন যে গুন্না কোথা থেকে উচ্চারিত হয়। নাকের বাঁশি, নাকের বাঁশি কোনটা, নাকের বাঁশি কি সবার আছে? রাসেল ভাই নাকের বাঁশি আছে? জি, জি হুজুর আছে। আচ্ছা, নাকের বাঁশি থাকলে আহ গুন্না উচ্চারণ করা সহজ। গুন্না নাকের বাঁশি ছাড়া আর কোথা থেকে উচ্চারণ হবে না। গুন্না উচ্চারণের একটা মাত্র স্থানই নাকের বাঁশি, এর বাইরে কোনো গুন্না উচ্চারিত হবে না। যদি গুন্না আপনি মুখ দিয়ে করতে চান, কোনোদিন সম্ভব না। যেমন ধরেন আপনার গুন্নার হরফ যেমন মিম নুন, এই দুইটা হরফ গুন্নার হরফ, আপনি মিম এবং নুন নাক বন্ধ রেখে উচ্চারণ করতে পারবেন না। আপনি চেষ্টা করে দেখেন পারেন কিনা। আপনি নাক বুজায় রাখেন, নাক বুজায় উচ্চারণ করেন মিম, মিম, নুন, কেমন শোনা যায়? পারা যায় না। যদি আমরা নাক খুলে রেখে পড়ি মিম, নুন, কারণ ও বাহির হইতেছেই নাক দিয়ে, আমরা যদি নাক বুজায় ধরে রাখি তা তো ও বাইর হতে পারবে না।
যদি নাক আপনি ধরে রাখেন অথবা ঠান্ডা লেগে নাক বন্ধ হয়ে যায়, তখন তো আপনি গুণনা করতে পারবেন না। হ্যাঁ, এই গুণনা কিন্তু একদম নাকের বাসে থেকে আসবে। নাকের বাসে যদি বন্ধ থাকে আপনার এই গুণনা হবে না। তো আমাদের 17টা মাখরাজ আমাদের শেষ। এখন দেখেন, আমি আপনাদের এখন প্র্যাকটিক্যালি দেখাইলে আপনারা পুরো জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। এখন কি দেখা যাইতেছে? জি হুজুর, দেখা যাইতেছে। এটা দেখলে আপনারা পরিপূর্ণভাবে বুঝতে পারবেন একদম, এতক্ষণ যা পড়াইছি। প্রত্যেকটা হরফ দেখেন আলিফ থেকে নিয়ে, মুখের খালি জায়গা থেকে আলিফ বলছি না, বা, বু, বি, আ, আ, ই। এই জায়গা কোন জায়গা থেকে মুখের খালি দেখা যাচ্ছে? মুখের খালি, এই যে মুখের খালি জায়গা আছে। যদিও এই বেটা ব্রাশ করে না, তারপরেও আপনাদের দাঁত তো পরিষ্কার আছে, সমস্যা নেই, এটা থেকে শিখে দেখা যাবে। তো মুখের খালি জায়গা যেটা একদম খালি, কোনো মাখরাজের সাথে লাগবে না, এটা হলো আলিফ। এরপরে আসেন বা। আমরা বা পড়ছিলাম ঠোঁটের ভেজা জায়গা থেকে বা, ঠোঁটের ভেজা জায়গা থেকে, ঠোঁটের ভেজা জায়গা থেকে বা, আমরা বা দেখতে পাচ্ছি, এই যে বা ভেজা জায়গা থেকে উচ্চারণ হচ্ছে, ভেজা জায়গা থেকে বা উচ্চারণ হচ্ছে। এই যে ভেজা জায়গা বুঝতে পারছেন? ভেজা জায়গা কোনটা? বা। মুখ বুজায় ধরে রাখলে ভেজা জায়গা যেটা আসে ওইটাই বা উচ্চারণের স্থান। এরপর তা, জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগে। আমরা পড়ছিলাম কিন্তু এটা কয় নাম্বার মাখরাজে পড়ছিলাম? 11 নং মাখরাজে আমরা এটা পড়ছি। ত, দাল, তা। তা কোথা থেকে উচ্চারণ হচ্ছে? ওই যে জিহ্বার আগা কিন্তু সামনের উপরে দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগছে। হ্যাঁ, গোড়ার সঙ্গে লাগছে, এভাবে তা উচ্চারিত হয়েছে। এরপর সা, জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে সা, এই যে দেখেন আগার সঙ্গে লাগাইছে, জিহ্বার আগাকে দুই দাঁতের আগার সঙ্গে লাগাইছে। আপনারা এরকম চেষ্টা করেন, দেখেন আপনারাও পারবেন। সা, এই ছবি দেখে দেখে চেষ্টা করলে 100% পারবেন। সা। এরপরে জিম, জিহ্বার মধ্যখান। এখন মধ্যখানের ভিতর তো ক্যামেরা নিয়ে দেখানো সম্ভব না, তাই না? জিহ্বার মধ্যখান তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে উচ্চারিত হবে জিম, মধ্যখান থেকে। হা, কণ্ঠনালীর মধ্যখান থেকে। হা উচ্চারণের সময় আপনার মুখের ঠোঁটের অঙ্গভঙ্গি কেমন থাকবে এটা দেখেন। হা, 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 হা। এরপরে খ, খ, পরিপূর্ণ বাতাস বের হবে। খ, মুখ ফাঁকা থাকবে একটু। খ, খ। এরপরে আসেন দাল, জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে, এই যে তার মাখরাজ যেটা, দালের মাখরাজও সেইটা, একই জায়গা থেকে জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে দাল, 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 দাল। দেখেন ওই যে জিহ্বার আগাকে সামনের উপরে দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগাইছে, দাল। এরপর জাল, জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের আগার সঙ্গে লাগাইছে, ল, জাল, সা। এই সার মাখরাজ যেটা, এই জালের মাখরাজও একই মাখরাজ। একটা মাখরাজ শিখলে আপনার অনেকগুলো হরফ হয়ে যাইতেছে। দেখছেন এক মাখরাজ থেকে কতগুলো হরফ চলে আসতেছে। জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের আগার সঙ্গে লাগান, লাগানোর পর উচ্চারণ করেন জাল, জাল। এরপর জিহ্বার আগার পিঠ তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে র, এই যে পিঠ লাগাইছে দেখেন উপরের তালুর সঙ্গে, র, র, র। আচ্ছা, এরপরে আসি জা, জিহ্বার আগা সামনের নিচের দুই দাঁতের পেট ও আগার সঙ্গে লাগাইছে দেখেন, এই যে সামনের নিচের দুই দাঁত তার মাঝ বরাবর জিহ্বার আগা লাগাইছে, তাতে উচ্চারণ হয়েছে কি জা, জা। এই সিনেরও একই মাখরাজ, জিহ্বার আগা সামনে নিচে দুই দাঁতের পেট ও আগার সঙ্গে লাগিয়ে সিন, সিন, সিন। এরপর শিন, জিহ্বার মধ্যখান থেকে শিন উচ্চারিত হয়েছে, শিন, শিন, শিন। সদ, এই সদ, সিন, জা, এই তিনটা একই মাখরাজ। সদ, সদ মোটা করে, জা একটু পাতলা,
সিন একদম পাতলা, সদে, সদে। এরপরে বদে, জিহ্বার গোড়ার কিনারা, উপরের মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে, বদে। তা জিহ্বার গোড়ার কোন কিনারা, যে কোনো একটা কিনারা লাগান, জিহ্বার গোড়ার যে কোনো একটা কিনারা লাগান, যে কোনো একটা কিনারা তার বরাবর উপরের মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগান, লাগানোর পর উচ্চারণ করেন বদে। এরপরে ত, ওই ত দালতা, দালতা যেই জায়গা থেকে উচ্চারণ হয়েছে, জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয় প, প, প। একটু মোটা করলেই হবে। মোটা করার জন্য ঠোঁটটা একটু গোল করে দিলে আপনার হরফ মোটা হয়ে যাবে। এরপরে জ, জ, জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের আগার সঙ্গে লাগাইছি, সার মাখরাজ থেকে জ, জালের মাখরাজ থেকে জ, আইন হলকের মধ্যখান থেকে, হলক তো আমরা চিনি সবাই কম বেশি, গইন হলকের শেষ, হলক মানে হলো কণ্ঠনালী, হলক মানে কি কণ্ঠনালীর শেষ হইতে, কণ্ঠনালী, কণ্ঠনালী, এটা বুঝবেন বেশি এটা বললে। কণ্ঠনালীর শেষ হইতে উচ্চারিত হয় গইন। খ, আমরা খ আগে পড়ছি, এখন গইন পড়লাম। ফা, নিচের ঠোঁটের পেট, এই যে ফা, ফা। আমরা অনেক সময় রাগ দেখানোর সময় অনেক সময় যে নিচের ঠোঁটের পেট সামনের উপরে দুই দাঁত না পাঁচ দাঁত দিয়ে কামড়ায় ধরি, হ্যাঁ, এটা না, এই যে যেমন দেখা যাচ্ছে এরকম, কিছুটা এরকম, কিন্তু এই কামড়া কামড়ি করা যাবে না, ঠোঁট কামড়ানো যাবে না। এটা হচ্ছে জাস্ট উপরে রাখবেন, উপরে দুই দাঁতটা রাখবেন, ঠোঁটের উপরে দুই দাঁত রাখলেই যথেষ্ট, কামড় দেওয়া লাগবে না। হ্যাঁ, এই উচ্চারণ করতে যাতে ঠোঁট কেটে যায় সমস্যা। ফা, 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 ফা। হ্যাঁ, নর্মাল নর্মাল ভাবে উচ্চারণ করবে, কোনো চাপ নাই। কফ, জিহ্বার গোড়া তার বরাবর তার সঙ্গে লাগানোর পরে কফ, তার থেকে একটু আগে বাড়াইয়া কাফ, কাফ। ক যেমন কাফ তেমন, ল যেমন লাম তেমন, মিম, ম যেমন মিম তেমন, নুন, ন যেমন নুন তেমন, ওয়াও, ওয়াও। দুই ঠোঁট গোল করে, দেখেন ওয়াও দুই ঠোঁট গোল করে সামান্য ফাঁকা রাখছে, এটা হচ্ছে ওয়াও, ঠোঁট গোল করে একদম গোল করতে হবে। এরপর হা, পরিপূর্ণ ফাঁকা, হা, হামজা, এটাও ফাঁকা, হামজা আর হা একই মাখরাজের হরফ, কেউ বলতে পারবেন কোন মাখরাজের হরফ? হামজা হা কয় নম্বর মাখরাজ, কেউ বলতে পারবেন? 1 নাম্বার। জি, 1 নম্বর মাখরাজ। 1 নম্বর মাখরাজ থেকে 1 নাম্বার হামজা হা, কণ্ঠনালীর শুরু, মানে কণ্ঠনালীর শুরু মানে গলার শেষ। ইয়া, ইয়া, জিম শিন যেই মাখরাজ থেকে উচ্চারণ করলাম ওই মাখরাজ থেকে ইয়া উচ্চারিত হবে। জিম শিন যেই মাখরাজ থেকে উচ্চারণ করলাম ওই মাখরাজ থেকে ইয়া উচ্চারিত হবে, মানে জিহ্বার মধ্যখান তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে উচ্চারিত হবে ইয়া, 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 ইয়া। আচ্ছা, আমরা এগুলো তো পারি, নোক্তার পরিচয় আমরা এইসব আশা করি সবাই পারে, এগুলো তো ছোটদের পড়াই, আপনারা তো আশা করি এগুলো জানেন। এখন আমাদের আগামীকালকে আপনাদের পড়া যেটা, সেটা হলো মাখরাজের পড়া তো থাকবেই, পাশাপাশি এই যে যে পৃষ্ঠাটা আমি এটা স্ক্রিনশট দিয়ে ইয়াতে দিয়ে দিব, আমাদের হরফের পরিচয় আজকে গেল। আরেকটা জিনিস দেখাই, সেটা হলো নোক্তা কাকে বলে। হরফের উপরে অথবা নিচে এক বা একাধিক, এই যে এটা, হরফের উপরে অথবা নিচে এক বা একাধিক যে বিন্দু দেখা যায়, যা বিন্দু থাকে তাকে নোক্তা বলে। এটা তো সবাই জানেন। নোক্তা কাকে বলে, হরফের উপরে নিচে বা মাঝখানে যেখানেই এই বিন্দু দেখা যায়, ফোঁটা দেখা যায়, ওইটাই হলো নোক্তা। হ্যাঁ, নোক্তা ওয়ালা হরফ আছে 15টি,
আর নুক্তা ছাড়া হরফ আছে 14টি। এগুলো মাথায় রাখবেন। নুক্তা ছাড়া হরফ কয়টি? 14টি। নুক্তা ছাড়া হরফ 14টি। নুক্তা ছাড়া হরফ 14টি। আর নুক্তাওয়ালা হরফ 15টি। নুক্তাওয়ালা হরফ 15টি। এই মোট 29টি হরফ। নুক্তাওয়ালা 15টি, নুক্তা ছাড়া 14টি। সবাই আমার সাথে সাথে বলেন, নুক্তাওয়ালা 15টি, নুক্তা ছাড়া 14টি। 15টি। নুক্তাওয়ালা 15টি, নুক্তা ছাড়া 14টি। আচ্ছা, তা আমরা আগামীকালকে এই অনুশীলনীটা আপনাদের পড়া থাকবে। এই অনুশীলনীটা পরিপূর্ণ অনুশীলনী পড়া থাকবে আপনাদের। আমি এই অনুশীলনী থেকে পড়া ধরবো, সবার বলতে হবে, এর বাইরেও ধরতে পারি। তা আমরা আজকে পড়লাম হচ্ছে মাখরাজের আলোচনা। মাখরাজের আলোচনা আমরা করলাম অনেকক্ষণ ধরে। মাখরাজের আলোচনার মধ্যে আপনাদের অনেকের হরফের অনেক ত্রুটি ছিল, যেগুলো আপনারা ধরতে পারছেন। ত্রুটিগুলো আপনারা ধরতে পারছেন কিনা বলেন? আপনাদের যে হরফের ভিতরে ভুলগুলো ছিল আপনারা ধরতে পারলেন কিনা? ভুলগুলো বোঝা গেছে। জি, যদি ভুল ধরতে পারেন তাহলেই সার্থক। যদি ভুল না ধরতে পারেন তাহলে এটা সমাধান পাওয়া মুশকিল। যে ভুল ধরতে পারে সে সমাধান করতে পারে, যে ভুল পায় না সে সমাধান করবে কোন জায়গা থেকে? তাইলে আমাদের আজকের পড়ার মেইন টপিক ছিল হলো মাখরাজ। মাখরাজের মাধ্যমে আমাদের হরফ কিন্তু মোটামুটি শেষ হয়ে গেল। হরফ পরিচিতি গতকালকে আমরা পড়ছি। এখন আমি একটু পড়া ধরবো, হরফ চিনি কিনা আমরা সবাই। হ্যাঁ, আমি গতকালকে কেউ করবেন না, লিভ নিবেন না কল থেকে। যে লিভ নিবেন মনে করবো তার পড়া হয় নাই। ঠিক আছে? আচ্ছা, আম, রাসেল ভাই আপনি বলেন তো এই হরফটার নাম কি? দেখা যাচ্ছে না তো। আচ্ছা, আমি স্ক্রিন অফ করে দিছি না? জি, এই হরফটার নাম কি? এটা হচ্ছে হুজুর শিন। শিন। আমার মতো করে উচ্চারণ করতে হবে, আমার মতো করে। শিন। শিন। হ্যাঁ, প্রত্যেকটা হরফকে টানতে হবে এভাবে। নইলে হরফ জায়গা মতো থেকে উচ্চারণ হবে না। এরপরে বলেন আহ, এই হরফটা? রাসেল ভাই বলেন এই হরফটার নাম কি? রাসেল ভাই আমার কথা কি শোনা যাচ্ছে? আচ্ছা, রাসেল ভাই মনে হয় শুনতেছেন আমার কথা। আপনারা যারা শুনতেছেন, আফসানা মিমি আপনি বলেন এই হরফটার নাম কি? জ। পাশে কি বলে দেওয়ার মতো কেউ আছে? না। আচ্ছা, কেউ যেন না থাকে বলে দেওয়ার মতো। হ্যাঁ, আচ্ছা। এটা এটা কি? সা। এটা কি? অফ। কফ। অফ। আচ্ছা, ধন্যবাদ। এখন তানভীর রহমান আপনি বলেন এটা কি? হুজুর কথা কি শোনা যাচ্ছিল? না, আপনার কথা এতক্ষণ শোনা যায়নি, আপনি এই মাত্র শোনা ও গেল। আচ্ছা, আমি তো লিভ নিয়ে আবার করছি, কথা শোনা যাচ্ছিল না। বলেন ও হুজুর। আচ্ছা আচ্ছা। আচ্ছা, আপনি মাইক এখন অফ রাখতে পারেন, সমস্যা নেই। নেই। সাবিকুন নাহার আপনি বলেন এই হরফের নাম নাম কি?
আমার কথা শোনা যাচ্ছে? জি হুজুর, কথা শোনা যাচ্ছে। সাবিকুন নাহার, আমার কথা শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছেন না? মমতাজ পারভিন, এই হরফটার নাম কি? আচ্ছা, রাসেল ভাই আমার কথা শুনতে পান? হ্যাঁ শুনতে পাচ্ছি হুজুর। তাহলে এরা শুনতে পায় না নাকি? বুঝতে পারতেছি না, নেটে ওই সময় তো প্রবলেম করলো, আমি অনেক কিছু শুনতে পাচ্ছিলাম না ওই সময়। পরে আবার কাইটে জয়েন করলাম, পরে ঠিক আছে দেখলাম। সবাইকে শোনা শোনা যাচ্ছে? কথা শোনা যায়? জি, শোনা যায়। জি। সাবিকুন নাহার, আপনি বলেন এই হরফটার নাম কি? আপনি কি গতকালকে ক্লাস করছেন? হ্যালো, গতকালকে কি আপনি ক্লাস করছেন? আচ্ছা, যাই হোক, পড়া পড়া ধরার সময় অনেকে অনেক সময় কথা শোনে না মনে হয়। যাই হোক, তো আজকে আমরা পড়লাম। আমাকে ধরেন পড়া। আচ্ছা, আপনার এটা আমি নামটা পড়তে পারতেছি না, যার কারণে আমি আপনাকে পড়া ধরতে পারতেছি না। আচ্ছা, আপনি বলেন এই হরফটার নাম কি? ফা। 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 এটা কি? ফা। তা বলেন, আমার ফা। সাথে বলেন। তা ফা। এটা কি? ফা। আইন। আইন। আ- আইন। হ্যাঁ, গলার মাঝখান থেকে। আপনি গতকালকে ক্লাস করছেন? জি না। যে ক্লাসটা দেখে নেবেন, তাহলে আর একটু ভালো হবে পড়া। রেকর্ড ক্লাসটা দেখে নেবেন। এরপরে এটা কি? হামজা। হামজা। হ্যাঁ, আপনি হরফ চেনেন, মাশাআল্লাহ, ভালো। এরপরে যাদেরকে পড়া ধরছিলাম তারা কি আমার কথা শুনতে পান? মমতাজ পারভিন, সাবিকুন নাহার, আপনারা কি শুনতে পান আমার কথা? আচ্ছা, তারা মনে হয় ঘুমায় গেছে, ক্লাস করতে করতে ঘুমায় গেছে। আমরা পড়লাম আজকে মাখরাজের আলোচনা। আমাদের মাখরাজের আলোচনার মাধ্যমে আমাদের হরফ শেষ হয়ে গেল। আগামীকালকে ইনশাল্লাহ আমরা এই মাখরাজগুলো আপনারা সবাই এই মাখরাজগুলো আমি যেন ধরলে বলতে পারেন এইভাবে পড়বেন। আমি যেন ধরলে বলতে পারেন এইভাবে পড়বেন। কথা বুঝাতে পারিনি মনে হয়। আমি ধরবো যে এই মাখরাজটা, আহ, এই হরফের মাখরাজ কোথায়, আপনাকে বলতে হবে যে এই হরফের মাখরাজ ওই জায়গায়। এভাবে আপনারা মুখস্থ করবেন। সারাদিন লাগে, সারাদিন বসে পড়বেন, সমস্যা নাই। 1 ঘন্টা সময় দিলে আনাফ।
আপনারা এই মাখরাজগুলো মুখস্থ করবেন। এই মাখরাজগুলো কোনটা কোন মাখরাজ থেকে উচ্চারিত হবে, কোনটা কতটুকু সময় উচ্চারণ হবে, এটা আমি পড়ে পড়ে দেখাই দিছি। সবাই এই রেকর্ডেড ক্লাসটা দেখলে আশা করে আপনাদের এই ভুলগুলো আর থাকবে না। মাখরাজ সংক্রান্ত সমস্ত ভুল ইনশাআল্লাহ এই এক ভিডিওতেই চলে যাবে। মাখরাজে এর থেকে আহ, ভালো কিভাবে করা যায় আমার জানা নাই। তা আপনারা আজকে ক্লাস বুঝতে পারছেন কিনা বা কারো কোনো সমস্যা আছে কিনা ক্লাসের মধ্যে, আপনি একটু বলতে পারেন সবাই। জি হুজুর, বোঝা গেছে, কোনো সমস্যা নেই। আচ্ছা, কারো কোনো সমস্যা নেই? আচ্ছা, তাহলে আমরা আজকের মতো বিদায় নিতে পারি। ইনশাল্লাহ আগামীকালকে আমরা নতুন কিছু পড়ব। তবে এই হরফগুলো যেন ক্যাপচার হয়, হরফগুলো যদি শুদ্ধ না হয় পড়া কিন্তু শুদ্ধ হবে না। সবাই চেষ্টা করবেন, কয়েকটা দিন তো চেষ্টা, কোর্স চলাকালীন কমপক্ষে চেষ্টা করেন, তাহলে দেখবেন ভালো কিছু কোর্স শেষে অর্জন করতে পারবেন। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। দোয়া রইলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।